আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে জড়ো হবেন দলের হাজারো নেতাকর্মী। এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। গেল রাতে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে সব রকম প্রস্তুতি শেষ হয়েছে। বিকেলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়াকে আগামীকাল স্বাগত জানাতে প্রস্তুত দেশের বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতার এয়ারলাইন্সে উনাকে নিয়ে যায়। ফ্লাইট হয়তো 3:30 4টার দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে, এয়ারপোর্ট অথরিটি যখন ছাড়ার সিদ্ধান্ত দিবে ঠিক সময় মতোই ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও 1 ঘন্টার বিরতি থাকবে, সেইখান থেকে যাবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান অধ্যাপক এ.কে. আজাদ খান। গেল 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে. আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। চিকিৎসা ক্ষেত্রে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্যসেবায় মৌলিক পরিবর্তন সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়েছে। রোববার রাতে নগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রবিউল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, গেল সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাতভর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। হামলার ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে মামলা রুজু করা হবে। আবারও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় ভোলা জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠন। এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি জেলা বিএনপির সাবেক সম্পাদক আমিনুল ইসলাম খান জানান, চালক ও স্টাফদের নিরাপত্তা বিবেচনায় তারা বাস চালাতে অপারগতা জানিয়েছেন। এর আগে একই ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘটের 2 দিন পর জেলা প্রশাসক কার্যালয়ে সমঝোতা বৈঠক শেষে 29 এপ্রিল থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়। তবে রোববার বিকেলে ভোলা চরফ্যাশন সড়কের বড় মোল্লাবাড়ি এলাকায় কয়েকটি সিএনজি অটোরিকশা চালক বাসের গতিরোধ করে চালককে কুপিয়ে জখম করে। এছাড়া ভেদুরিয়া এলাকায়ও বাস আটকে স্টাফদের মারধর করলে 4 জন আহত হন বলে জানান বাস, মিনিবাস শ্রমিক সংগঠনের সম্পাদক আব্দুল মান্নান। এ ঘটনার পরই চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির বিষয়ে আমাদের জানাবেন, তারা কি বলছেন? আপনি যেটা জানতে চেয়েছেন আপনাকে একটু জানিয়ে রাখছি যে ভোলায় যে গত রাত থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ভোলা চরফেশনের যে প্রধান সড়ক, এটি কিন্তু জেলার প্রধান সড়কের সাথে জেলার সকল উপজেলার কিন্তু সংযোগস্থল হচ্ছে এই একমাত্র প্রধান সড়কটিতে। এবং সেই সড়কটিতে যখন যানবাহন বন্ধ হয়ে যায়, বাস চলাচল বন্ধ হয়ে যায়, তখন আর সীমা থাকে না। কারণ এইখান থেকেই, এই চরফেশন থেকে ঢাকা চট্টগ্রামগামী যাত্রীরা যাতায়াত করে, এখান থেকে ভোলা বরিশালে যাতায়াত করে, এখান থেকে লক্ষ্মীপুর হয়ে অন্যান্য রুটে যাতায়াত করে। সুতরাং এই যে যাতায়াতের কারণে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। আমি এখন যেখানে মোস্তফা কামাল বাস টার্মিনালের এখানে শ্রমিক সংগঠনের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে এখানে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান করছেন। তাদের একটি দাবি হচ্ছে যে সিএনজি এবং বাস এই দুটি সংস্থার একটি সমাধান আসা প্রয়োজন। রাস্তায় তারা যদি সমাধানের মধ্য দিয়ে না চলাচল করে তাহলে যে কোনো সময় দুর্ভোগ বাড়বে, সংঘাত বাড়বে, এতে প্রাণহানি ঘটবে, মানুষের দুর্ভোগ বাড়বে। তারা চান যে জেলা প্রশাসকের উদ্যোগে যে সভাটি হয়েছিল পালিত হয়, নচেত এরকম বারবারই বাস বন্ধ হবে, সিএনজি চালিত যে অটোগুলো সেগুলো বন্ধ হবে, কিন্তু দুর্ভোগ কমবে না। এই জন্য তারা নির্দিষ্ট সমাধান আনা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি বাস চলাচল বন্ধ রাখার সকল সিদ্ধান্তে তারা অটল রয়েছেন। আমাদেরকে জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন যে তিনি চেষ্টা করছেন দোনোপক্ষকে আবারও যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে সেগুলো সমাধান করার জন্য তিনি চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এদিকে প্রায় ৩ ঘন্টা পর লাইনচ্যুত বগি রেখেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেন। সকাল 10টার পর ট্রেনটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন প্রয়াত আইনজীবী আব্দুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর অ্যাডভোকেট শিশির মনির মতে প্রয়াত আব্দুর রাজ্জাকের চিন্তা চেতনা ছিল উঁচু পর্যায়ের, আইনের শাসন প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন শিশির মনির। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই আইনজীবী। যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন এবং আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল। কখনো তিনি সেখানে রাগ করেননি। আদালতে যখন তার স্মার্ট উপস্থাপনার ভঙ্গি ছিল, এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় ছিল এবং সবচাইতে বড় কথা ছিল তিনি স্রোতের প্রতিকূলে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে। আজ 5 মে, এই দিনে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার। গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহার করা হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল গোটা মতিঝিল এলাকা। সেদিন যারা হতাহত হয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। 2013 সালের 5 মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। তারা জানিয়েছে এটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই বাছাই শেষে এ সংখ্যা পরিবর্তন হতে পারে।
এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের সঙ্গে টানটান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরে অন্তত 2 মাসের জন্য খাদ্য মজুত করেছে পাকিস্তান। অন্যদিকে যারা ভারতে কুনজর দিয়েছে তাদের জবাব দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে রোববার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 11 বার কাশ্মীর সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। 22 এপ্রিল ভারতের ভূস্বর্গের মাটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকে কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে বলা হচ্ছে একেবারে যুদ্ধের তৎপরতার পরিস্থিতি। গত 24 এপ্রিল থেকে আজ 5ই মে, এই গত 10-11 দিন ধরেই কিন্তু ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রিত যে বর্ডার লাইন রয়েছে সেই এলওসির বিভিন্ন সেক্টরে কিন্তু দুদেশের তরফে গোলাগুলি অব্যাহত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে শত্রু দেশ হিসেবে আখ্যায়িত করে শত্রুকে আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকালই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পরে একথা জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছে আরও অন্তত 19 নিরীহ ফিলিস্তিনি। 9 সপ্তাহ ধরে গাজায় খাদ্য সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এমন অবস্থায় ইসরায়েলের তরফে শুধুমাত্র যেসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী অবস্থান করছে সেসব অঞ্চলে ত্রাণ দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। ইসরায়েলের এমন পদক্ষেপকে বিপজ্জনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং মানবিক গোষ্ঠীগুলো। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চলমান থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। অন্যদিকে হুতিকে সমুচিত জবাব দেওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশের এক নদীতে পর্যটকবাহী 4 নৌকা ডুবে গিয়ে 9 জনের মৃত্যু হয়েছে। নৌকাগুলোতে মোট 84 জন যাত্রী ছিল। তাদের মধ্যে 74 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও 10 জন নিখোঁজ রয়েছে। চীনের গণমাধ্যম সিনহুয়া জানায় রোববার চিয়ানশি শহরে লিউচং নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া এক পর্যটক জানান, হঠাৎ তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হলে নৌকাগুলো উল্টে যায়। অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাতের ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। এদিকে এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।